ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 4 এ বলতেছিলাম কি জিনিস, যে তোমার এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর কি হবে, হাফ ইনটু কিউ ইনটু ভি। এটা না ফর্মুলা? ফর্মুলা তো ঠিক আছে, ভালো কথা। এখন অনেকজন দেখে কি, যে ভোল্টেজ যদি 3 টাইমস হয়, তারা ভাবে কি এনার্জিটাও কি হবে 3 টাইমস হবে, তো তারা যায় সুন্দর মতো অ্যান্সার দিয়ে আসে এ। কিন্তু এটা তো ভুল। কেন? বিকজ ভি যদি বাড়ে, তো তাহলে এই যে কিউটা আছে না, কিউটা তো কনস্ট্যান্ট থাকে না, কিউ কি করবে, বাড়বে। ভি যদি 3 টাইমস বাড়ে, তো তাহলে কিউ কত টাইমস বাড়বে, 3 টাইমস বাড়বে। তো তার মানে ওভারঅল এনার্জি কত টাইমস বাড়ে, 9 টাইমস। তো এই জিনিসটা অনেকজন স্টুডেন্ট কি করে না, কোয়েশ্চেন করতে সময় খেয়াল করে না, যে চার্জ যেহেতু, তো তারা ভাবে কি ভোল্টেজ 3 টাইমস হইতেছে, তো ফর্মুলা দেখে বোঝা যায় ভোল্টেজ 3 টাইমস হলে এনার্জি কি হবে 3 টাইমস হবে। কিন্তু তাদের লজিকের সমস্যাটা কোথায়, কিউটাকে তারা কনস্ট্যান্ট ধরতেছে, এটা ধরা যাবে না। বুঝা গেছে? তো তাহলে কিউ এর কনফিউশন বা ভি বাড়লে কিউ কত টাইমস বাড়ে, এইসব টাইপের কনফিউশনে যদি না যেতে চাও, যে ইজি একটা কাজ করবা, কি কাজ, এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু কিউ ইনটু ভি। তো এখন কিউটাকে আমরা সরাই দিলাম ইকুয়েশন থেকে, তো কি নিয়ে আসছি, একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে আসছি, যে কিউ কে কি লেখা যায়, সিভি। তো ফর্মুলাটা কি আসে, হাফ সিভি স্কয়ার। হাফ একটা পিওর একটা নাম্বার, এটা তো চেঞ্জ হবে না। ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটর, ক্যাপাসিটরটা তো ফিক্স, তো ক্যাপাসিট্যান্সের ভ্যালু কি কনস্ট্যান্ট। তো এখন রিলেশনশিপটা কেমন, এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কয়ার্ড। তো ভোল্টেজ যদি 3 টাইমস হয়, এনার্জিটা কি হবে 3 এর স্কয়ার টাইমস বাড়বে। তো 3 এর স্কয়ার টাইমস মানে কত, 9 টাইমস। তো তাহলে দ্য এনার্জি বিকামস 9x। তোমার ক্যাপাসিটর যে চার্জ আপ হয়, চার্জ এন্ড ভোল্টেজ আর ডিরেক্টলি প্রপোর্শনাল। তো ভোল্টেজ বাড়লে চার্জ বাড়ে, বুঝা গেছে? তো তাহলে এর জন্য ভোল্টেজ যেহেতু 3 টাইমস হচ্ছে, এই ব্যাপারটা ব্যাক অফ দা মাইন্ড রাখাই লাগবে, যে কি ভোল্টেজ বাড়লে চার্জও কি হবে, বাড়বে। তো তাহলে ওই চার্জের কাহিনীটা সরানোর জন্য চার্জকে কি করছি, ইকুয়েশন থেকে সাবস্টিটিউট করে বের করে দিচ্ছি। ঠিক আছে? তো তাহলে এনার্জির ফর্মুলা আসে এনার্জি ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার। তো ওখানে থেকে কি আসে, ভোল্টেজ যদি 3 টাইমস বাড়ে, তো তার মানে এনার্জি কি হবে 9 টাইমস হবে। এর পরের কোশ্চেনটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং। লাবিবা, কোশ্চেন নাম্বার 5 করছো? 5 এর অ্যানসার কি? এই এই কোশ্চেনটা অনেক মজার একটা জিনিস, বুঝছো? তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি আসে। ফিগার 1 shows a vertical plane square। ঠিক আছে? এই জিনিসটা এর জন্য সামনাসামনি থাকলে পরে আরো ইজিলি বোঝা যাবে এখন। ঠিক আছে? যে কি বলতেছে দেখো, ফিগার 1 shows a vertical plane square, কি বলে, স্কয়ার কয়েল অফ 50 টার্ন, 50টা টার্ন আছে, তো নাম্বার অফ টার্নস জানি, ভালো কথা। ক্যারিং আ কারেন্ট অফ 3 অ্যাম্পিয়ার। সো এই হলো কারেন্ট। দ্য লেন্থ অফ ইচ সাইড, স্কয়ার যেহেতু একটা সাইড জানা মানে সব সাইড জানা, তো একটা সাইডের লেন্থ কত, 4.0 সেন্টিমিটার। ওকে, এখন বলতেছে ফিগার 2 শোজ আ ভিউ অফ দিস কয়েল ফ্রম দ্য অ্যাবাভ। টপ ভিউ দেখাইতেছে, যে এই ভিউটা কি, টপ ভিউ। ঠিক আছে? উপর থেকে দেখতেছে উইদিন আ হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড অফ ফ্লাক্স ডেনসিটি 0.20 টেসলা। তো এখন ব্যাপারটা খেয়াল করো, কাজটা আসলে হচ্ছেটা কি। তোমার এটা দিয়ে দেখানো যায়। তো এখন এইখানের মধ্যে খেয়াল করো ব্যাপারটা কেমন, যে তোমার পি কিউ আর এস যেটা দেখতেছো, ঠিক আছে, পি কিউ আর এস হলো তোমার এরকম একটা স্কোয়ার। কি দেখানো যায়, এখান থেকে মনে করো, চিন্তা করো যে এই পি, এইটা কিউ, এটা এস, আর এটা কি আর। তা এখন উপর থেকে যখন দেখতেছি, উপর থেকে জাস্ট কি দেখতেছি, পি আর কিউ দেখতেছি। তো পি আর কিউ উপর থেকে দেখা যায়, যে উপর থেকে এই পি এই কিউ এমন একটা অ্যাঙ্গেল বানায় আছে। কিন্তু এই অ্যাঙ্গেল, এটা কি, এটা কোন সাইড, পি আর।
আর এটা কোন সাইড QS। তো QS আর PR এই দুটো সাইড কি হরাইজন্টালের সাথে পারপেন্ডিকুলার আছে না। যে এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে সিম্পলি এরকম দেখবা হরাইজন্টাল যখন ছিল PQSR, ঠিক আছে, PQSR, এখন তাদেরকে কি রাখা হয়েছে একটা হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে। তো এই হলো PQ। তো উপর থেকে জাস্ট PQ দেখতে পাচ্ছ, কেন বাকি দুটো কেন দেখা যায় না? বিকজ তারা ভার্টিক্যালি নিচে, বুঝা গেছে? তো তাহলে PR আর QS এই দুটো সাইড কি আছে হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে সব জায়গায় কত ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, বুঝা গেছে? সো এই যে 30 ডিগ্রি যে ইনফরমেশনটা এটা জাস্ট মিসলিড করার জন্য, বুঝতে পারছো? তো এই কোশ্চেনটা কবির স্যারের ক্লাসে আমি ফার্স্টে পারছিলাম দেখে কবির স্যার অনেক প্রেস করছিল ওই দিন, স্পেশাল একটা ডে, বুঝছো? এই কোশ্চেনের জন্য এর জন্য মনে আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি যে পি হলো এটা, কিউ হলো এটা, তো বাকি দুইটা এন যে পি এর নিচে যে আর আছে ওটা দেখা যায় না কেন? বিকজ ওটা ইনটু দা প্লেন, ঠিক আছে, যে প্লেনের ভিতরে চলে গেছে এমনটাই। তো তার মানে কি the horizontal magnetic field is perpendicular to the side PR or QS, বুঝছো? তো তাহলে P এর এই যে বরাবর নিচে, যে বরাবর নিচে এখানে হলো R আর Q এর এখানে হলো S। তো তাহলে এই সাইডের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল? ভার্টিক্যাল এই সাইডের সাথে হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ডটা হলো পারপেন্ডিকুলার। ওকে, হ্যাঁ হ্যাঁ ওইটাই। তো তাহলে QS is perpendicular to the plane of the magnetic field। তো এর জন্য এই যে আমাদের অ্যাঙ্গেলটা যে BIL sin theta into n, এখন এখানে থেটাটাই ম্যাক্সিমাম ভুলটা কি হয় যে 30 ডিগ্রি ইনফরমেশনটা দেয় এটা দিয়ে মারা খায়। তো তাহলে অ্যাঙ্গেলটা আসলে কত 90 ডিগ্রি। তো তাহলে ফোর্সের ভ্যালুটা কত হবে 1.2 নিউটন। ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 5। লেখা শেষ হইলো বলে পরেরটায় যাব। আচ্ছা এসএস লেখা শুরু করছো, তাহলে তো আজকে শেষ হবে না লেখা। ঠিক আছে, আমি রেকর্ডিং সেট করে নিব। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 1 2 কি দিছে এখানের মধ্যে? An electron gun uses a potential difference to accelerate electrons from rest। তো তাহলে initial velocity 0 to a speed of atom meter per second। So initial speed জানি, final speed জানি। তো তাহলে কতটুকু কাইনেটিক এনার্জি গেইন করছে এটা বলা যাবে না? যে ইনিশিয়ালি তো কোনো কাইনেটিক এনার্জি নাই, ফাইনাল যে কাইনেটিক এনার্জিটা ওইটাই কি দা কাইনেটিক এনার্জি গেইন। আর এই কাইনেটিক এনার্জিটা কই থেকে পাইছে? ইলেকট্রিক্যাল ফোর্স তাকে অ্যাক্সেলারেট করাইছে, এখান থেকে তো পাইছে নাকি? যে ইলেকট্রিক্যাল এনার্জিটা কি হইছে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হইছে। এখন ইলেকট্রিক্যাল এনার্জি কি চার্জ ইনটু ভোল্টেজ, আর কাইনেটিক এনার্জি কি হাফ mv স্কয়ার। সো the electrical energy got converted to what? কাইনেটিক এনার্জি। সো তাহলে এখানের মধ্যে চার্জ ইনটু ভোল্টেজের মধ্যে আমাদের কি বের করতে বলছে? পটেনশিয়াল ডিফারেন্সটা কত এটা বের করতে বলছে। তো পটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু what? ওই হাফ mv স্কয়ার এর ওই সাইডে যদি কিউটাকে পাঠিয়ে দেই তো তখন কি সব ইনফরমেশন জানি কি হাফ কিউবি কোনটা ছিল? হাফ mv স্কয়ার। তো কিউটা নিচে গেছে দেখো ওখানে হাফ কিউবি ছিল। হাফ কিউবে এটা ক্যাপাসিটরের জন্য যাচ্ছে, ঠিক আছে? ওখানে আমাদের লেখা আছে যে তোমার ডেটা বুকলেট 2 পেজ প্রিন্ট আউট করে ডেটা বুকলেট বানাই দিচ্ছে কবি। এখানের মধ্যে কি তোমার ইলেকট্রনের মাস এস আছে ডেটা বুকলেট থেকে পাবা। এরপরে ভেলোসিটি বলে দিচ্ছে 2.7 কি বলে 2 × 10⁷, আর এটা হলো ফর্মুলা 2, আর এটা হলো ইলেকট্রনের চার্জ, এটাও ওই ডেটা বুকলেট থেকে পাবো, বুঝছো? ইউনিট 6 বাই করে সবগুলো আছে ইউনিট 6 এর আছে। তো তাহলে এত ভোল্ট, সো অ্যাপ্রক্সিমেটলি এটা রাউন্ড আপ করলে পরে 1140 ভোল্টস আছে, ঠিক আছে? তো এটা হলো 6 1। তো 6 এর 1 নম্বরে কোনো সমস্যা আছে?
ওকে, তো এখন এর পরেরটা আরো ইজি, যে আমাদের এই ভেলোসিটির করেসপন্ডিং ডি ব্রগলি ওয়েভলেন্থ কত এটা বের করতে বলছে। তো এখন ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই মোমেন্টাম। তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ওই ডেটা বুকলেট থেকে, ইলেকট্রনের ম্যাস ডেটা বুকলেট থেকে, আর ভেলোসিটি দিয়ে দিচ্ছে। ওকে স্যার, ফর্মুলা শিট তো তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ কত আসে? 3.6 টাইমস 10⁻11 মিটার। ঠিক আছে, এখন মজার একটা কোয়েশ্চেন এখানের মধ্যে কি বলতেছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 7, যে a particle detector shows tracks produced by two particles x and y। ঠিক আছে, x আর y নামের দুটো পার্টিকেল কি হয়েছে? by the decay of a lambda particle at O, যে একটা ল্যামডা পার্টিকেল এই পয়েন্ট O তে কি হয়েছে? ডিকে হয়েছে। ডিকে হয়ে কি প্রডিউস করছে? পার্টিকেল x আর পার্টিকেল y। তো এখন আমরা কি জানি? টোটাল মোমেন্টাম বিফোর এন্ড টোটাল মোমেন্টাম আফটার কি থাকতে হয়? সেম থাকতে হয়। তো তাহলে টোটাল মোমেন্টাম অফ x প্লাস টোটাল মোমেন্টাম অফ y মিলে কার সমান হবে? ইনিশিয়াল যে পার্টিকেলটা ছিল, যে ল্যামডা পার্টিকেলটা ছিল, যে ডিকে হয়ে তাদেরকে ফর্ম করাইছে, তো তার মোমেন্টামের সমান হবে, তাই না? যে বিফোর যত ছিল আফটারও কি থাকবে? সেম। তো তাহলে মোমেন্টামের ব্যাপারে এখানের মধ্যে লিখে না, পরেরটাই আসবে। আচ্ছা, এখানের মধ্যে আমাদের যেটা বলছে কি, which of the following is a valid conclusion from this fact? যে আমাদের দেখো তো পয়েন্ট ও এর আগে কোন ট্র্যাক আছে? কেন নাই? বিকজ নিউট্রাল, সে কোনো আয়নাইজেশন কজ করা নেই, এর জন্য ওখানের মধ্যে কি পাই নাই? কোনো ট্র্যাক পাই নাই। এগুলো তো আমরা ওয়ার্কশিটের মধ্যে অল্প করছিলাম, তাই না? তো তাহলে এখানের মধ্যে থেকে ভ্যালিড কনক্লুশনটা কি? ল্যামডা পার্টিকেল ইজ নিউট্রাল বিকজ নো ট্র্যাকস বিফোর রিচিং পয়েন্ট ও। ঠিক আছে, আচ্ছা। আর ওরা যে কথাগুলি বলছে দেখো, এ নাম্বারে, বি নাম্বারে, এখানে আসলে এনাফ ইনফরমেশন নাই আমাদের কাছে। হ্যাঁ, আমাদের কাছে যদি কি থাকতো, এখানে তো ভেলোসিটি ডিরেকশন দেখাইছে, যদি ম্যাগনেটিক ফিল্ডের কথা বলে দিত তখন কি করা যেত? কে পজিটিভ কে নেগেটিভ এটা বের করা যেত। বাট যেহেতু আমাদের কাছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বলে দেয় নাই, এর জন্য কি করা যাবে না? সেই কে এক্স্যাক্টলি পজিটিভলি চার্জ নাকি সেই কে এক্স্যাক্টলি নেগেটিভলি চার্জ, এটা আমাদের বলার কোনো উপায় নেই। একটা জিনিস বোঝা যায় যে এক্স এন্ড ওয়াই আর অপোজিটলি চার্জ। ঠিক আছে, বিকজ তারা দুই দিকে কার্ভ করতেছে, ম্যাগনেটিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে কি করতেছে? দুই দিকে কার্ভ করতেছে। কিন্তু কে পজিটিভ কে নেগেটিভ এটা বলার জন্য কি দরকার? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা জানা দরকার। এটা বলে নাই, তো তাহলে এ আর বি কনক্লুসিভলি বলতে পারবো না, যে ক্যান নট সে কনক্লুসিভলি বিকজ ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ হোয়াট? আননোন। আর আরেকটা বলতেছে ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাক্টিং ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার। তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানতে হলে আরেকটা কি জানা লাগবে? আমরা জাস্ট কি জানি? ভেলোসিটির ডিরেকশন জানি বা ফোর্সের ডিরেকশন জানি। তো ফোর্স জানি, ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য আরেকটা কি দরকার? কারেন্টের ডিরেকশন জানা দরকার। মানে কি? উই নিড টু নো দ্য চার্জ। তো তাহলে যেহেতু চার্জ অফ দ্য পার্টিকেল জানি না, এর জন্য কি করা যাবে না? ম্যাগনেটিক ফিল্ড কি ইনটু দ্য প্লেন নাকি আউট অফ দ্য প্লেন, উপরে নাকি নিচে, এটা বলার কোনো উপায় নেই। ওকে, তো তাহলে এ বি আর ডি এগুলা অ্যান্সার হয় নাই কেন? বিকজ এগুলা রিলেটেড আরো ফার্দার ইনফরমেশন দরকার, যে নট এনাফ ইনফরমেশন ইজ প্রোভাইডেড টু কনক্লুসিভলি সে যে এক্স পজিটিভ হবে বা এক্স নেগেটিভ হবে, ওয়াই পজিটিভ হবে, এসব আমাদের কি কনক্লুসিভলি বলার কোনো ওয়ে নাই, বিকজ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বলে দেয় না। আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যে ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার হবে এটাও বলার ওয়ে নাই কেন? বিকজ চার্জ বলে দেয় না। তো কনক্লুসিভলি জাস্ট একটা কথাই বলা যায়, কি বলা যায়? পয়েন্ট ও তে আসা পর্যন্ত যেহেতু কি পাই নাই, কোন ট্র্যাক পাই নাই, তো এর মানে কি? ল্যামডা পার্টিকেলটা হলো নিউট্রাল। তো এটা গেল কোশ্চেন নাম্বার 7 এর 1, ল্যামডা পার্টিকেল ইজ নিউট্রাল। আর 7 এর 2 তে কি বলতেছে? যে which of the following is a correct statement about the momentum of the decay? কি হবে? টোটাল মোমেন্টাম বিফোর আর আফটার সমান হবে। এই যে the vector sum of the momenta of x and y, যে x আর y তো প্রোডাক্ট, যে আফটার কলিশন যে এরা হইছে, তো x আর y এর টোটাল মোমেন্টাম মিলে কার সমান হবে? ল্যামডা পার্টিকেলের মোমেন্টামের সমান হবে। তো তাহলে the vector sum of the momenta of x and y must equal
that of the lambda particle. So তাহলে এটার জন্য অ্যানসারটা কি হবে? a। বাকিগুলি কেন হবে না? যে momentum of x is equal to that of y, এটা আমাদের শিওরলি বলার ওয়ে নাই। ঠিক আছে, কেন শিওরলি বলার ওয়ে নাই? বিকজ আমাদের কাছে কি ম্যাস বা ভেলোসিটি ওইসবের কি দেয় নাই, কোনো ইনফরমেশন দেয় নাই। তো এখন কোন একটা পার্টিকেল ডিকে করলো, দুইটা যে পার্টিকেল নতুন ক্রিয়েট হয়েছে এক্স আর ওয়াই, দোনোজনকে ইকুয়ালি যে মোমেন্টাম ডিভাইড করবে এমন কোন কথা আছে? এটা তো আমরা শিওরলি বলতে পারবো না। সো তাহলে ক্যান নট ফর শিওর or cannot say for sure if momentum is divided equally, then total momentum before the system কি বলে, টোটাল মোমেন্টাম বিফোর হলো 0, কিন্তু টোটাল মোমেন্টাম বিফোর কি 0 ছিল? এসা ইনিশিয়ালি তো ল্যামডা পার্টিকেল মুভ করতেছে, দেখি নাই ট্র্যাক বিকজ সে নিউট্রাল, কিন্তু মুভ তো করতেছিল। তো তাহলে কি ইনিশিয়ালি দেয়ার ইজ আ মোমেন্টাম। আর দ্য ভেক্টর সাম অফ মোমেন্টা x and y must equal to 0, এটাও তো না। x আর y এর টোটাল মোমেন্টাম সাম করলে যদি 0 হয়, সে কি ইমপ্লাই করতেছে? সে ইমপ্লাই করতেছে টোটাল মোমেন্টাম বিফোর কত ছিল? 0 ছিল, কিন্তু এটা তো আসলে ঠিক না। তো তাহলে কারেক্ট স্টেটমেন্ট জাস্ট কোনটা? a, যে দা ভেক্টর সাম অফ দা মোমেন্টা অফ x and y, এরা দুইজন মিলে কার সমান হবে? দ্যাট অফ দা ল্যামডা পার্টিকেল। ঠিক আছে এসা। এরপর আমাদের 7 তে কি বলতেছে? which of the following is the correct statement about the energy? এখন টোটাল ম্যাস এনার্জি বিফোর আর টোটাল ম্যাস এনার্জি আফটার কি হওয়া লাগবে? সেম হওয়া লাগবে। যে আমাদের এই যে আলটিমেট যে কনজারভেশন ল, এটার মধ্যে কি আছে? ম্যাস এনার্জি কনজারভেশন। তো the mass energy of the lambda particle must equal to the total energy of x and y, যে ইনিশিয়ালি ল্যামডা পার্টিকেলের যে টোটাল ম্যাস এনার্জি ছিল এটা কি হবে? তার দুইটা যে প্রোডাক্ট ফর্ম করছে x and y, তাদের দুইজনের টোটাল এনার্জির সমান হবে। ওকে, বাকিগুলা কেন হয় নাই? যে the energy of x must be greater than that of y, enough information নাই। the combined energy of x and y must be more than that of the lambda particle, no, নতুন তো এনার্জি ক্রিয়েট করতে পারবে না। যে ল্যামডা যা ছিল x আর y এর টোটাল মিলে যদি এর থেকে বেশি হয়, মানে কি we produce energy out of nowhere, এটা জাস্ট এহসানিয়ান ফিজিক্স এর মধ্যে হইতে পারে। বুঝছো? আর আরেকটা কি? the mass of the lambda particle must equal combined energy of x and y, জাস্ট ম্যাসটাই তো না, তার তো ইনিশিয়ালি একটা ভেলোসিটিও ছিল। তো তাহলে ইনিশিয়ালি তার একটা কাইনেটিক এনার্জিও ছিল। সো এ বি সি বাদ, অ্যানসার কি হবে? ডি। ঠিক আছে, তো তাহলে কোশ্চেন নাম্বার 7-3, তো এটা হলো আমাদের জেন 2010 শেষ। ভাই চলো চলো আমরা শেষ করলে সবগুলাই করানো লাগবে, ওগুলো সবগুলো করাই দেবো, সমস্যা না। যেগুলো যেগুলো সমস্যা হবে ওগুলো বুকলেট সলভিং ক্লাস তো থাকবেই। বাকিগুলো করে ফেলছো? আমি তো কেন? 5 বছর করতে চাই। ওকে, এর পরের ইয়ারটা হলো মে 2010। হ্যাঁ, তো মে 2010 এর এখানে এই কোশ্চেন আসলে করে দেওয়া তোমাদের জন্য লজ্জা, যদি এটা করে দেওয়া লাগে যে টোটাল নাম্বার অফ নিউট্রনস আসলে কয়টা থাকে। এরপরে দেখো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। তো এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের দুইটা ফর্মুলা আছে, এর সাথে ডেটা বুকলেট থেকে দেখতে পারো। ঠিক আছে, কি কি আছে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হলো ফোর্স পার ইউনিট চার্জ, আর আরেকটা হলো পিডি বাই ডিসটেন্স। তো এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট কি হবে? নিউটন পার কুলম্ব অর ভোল্টস পার মিটার। তো এখন এই অপশনগুলোর মধ্যে কোনটা আছে? নিউটন পার কুলম্বটা আছে। সো তাহলে অ্যানসারটা কি হবে? বি। বুঝা গেছে? এগুলা তো সব দেওয়া গেছে। হ্যাঁ, তো এগুলাই তো যে তো এগুলা করার দরকার মার্স, এগুলো দেখে না ওই তো তোমার মতো গরিবদের জন্য, তাহলে জানি একটু 1-2 মার্ক পাও। আর নাহলে পরের কোশ্চেন গুলো তো নাহলে বলবা যে একটু পাস করে কেমন মানুষে। বুঝছো? আচ্ছা, তো এই কোশ্চেনটা একটু আমরা পোর্ট্রেট মোডে নেই, বিকজ আমাদের ফুল গ্রাফটা দেখা যায় না। আচ্ছা, তো এখন এখানে আমাদের কি বলতেছে খেয়াল করো, যে a tennis ball is traveling horizontally with a momentum of 0.4 kg meter per second. So তাহলে ইনিশিয়াল মোমেন্টাম দেওয়া just before it hits with a tennis racket. So তাহলে টেনিস বলটা মুভ করতেছে with a momentum of 0.4 kg meter per second
দেন টেনিস র্যাকেটে কি হয়েছে, সে বাড়ি খাইছে। তো এখন টেনিস র্যাকেটটা কি করবে, বলটা এদিকে মুভ করতেছিল, টেনিস র্যাকেটটা তাকে হিট দিয়ে ফার্স্টে কি করবে, ইনিশিয়াল মোমেন্টামটাকে কমায় কমায় জিরো বানাবে, দেন এটাকে কি করবে, অপোজিট ডিরেকশনে এরকম মোমেন্টাম গেইন করা। তো শুরুতে মোমেন্টামটা কি ছিল, পজিটিভ 0.4 কেজি মিটার পার সেকেন্ড। এটা বেসিক্যালি যারা ক্রিকেট দেখো তাদের আসলে এই ব্যাপারটা রিলেট করতে পারে খুবই সোজা। কেমন টাইপের, এই কোয়েশ্চেনটা আগের স্টুডেন্ট বুকে ছিল, এই কোয়েশ্চেনটা খুবই মজা ছিল চেক পয়েন্ট কোয়েশ্চেনের মধ্যে। এখানের মধ্যে ক্রিকেটের এই কোয়েশ্চেন করছে যে কেমন টাইপের ক্রিকেট শট খেলতে সবচেয়ে কম এনার্জি দেওয়া লাগে আর কেমন টাইপের ক্রিকেট শট খেলতে সবচেয়ে বেশি এনার্জি দেওয়া লাগে। তো দেখো আমাদের কতজন ক্রিকেটার আসলে তারা নাকি এরকম ব্যাক অফ দা উইকেট খেলে, যে বল আসতেছে দেন বলটাকে এরকম কি করে দেয়, একটু গাইড করে সাইডে পাঠায় দেয়, ঠিক আছে, ওর এরকম পিছে খেলে। তো তখন কি বলারের থেকে পাওয়া অলরেডি যে মোমেন্টামটা ছিল, ওই মোমেন্টামের এটা কি করছে, অল্প একটু ডিরেকশন চেঞ্জ করছে, তাই না? কিন্তু যে নাকি একদম স্ট্রেট খেলে, যে এই বলটা বাউন্স করলো দেন স্ট্রেট যখন নাকি সিক্স মারতে নেবে বা শর্ট করতে নেবে, তো তখন কি করা লাগবে, বলের ইনিশিয়াল মোমেন্টামটাকে জিরো বানাইতে হবে, দেন অপোজিট ডিরেকশনে ব্যাটসম্যানের নিজের থেকে কি দেওয়া লাগবে, মোমেন্টাম দিয়ে দেন বলটাকে অপোজিট দিকে পাঠাইতে হবে। বুঝা গেছে? তো তাহলে কি কোনটাতে চেঞ্জ ইন মোমেন্টাম বেশি, স্ট্রেট শটে চেঞ্জ ইন মোমেন্টামটা বেশি, আর ব্যাক অফ দা উইকেট খেললে কি চেঞ্জ ইন মোমেন্টামটা কম আসে। তো তাহলে ওখানে ফোর্স কম অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? তো এখন এখানের মধ্যে টেনিস র্যাকেটের কথাটা কি বলতেছে দেখো, টেনিস র্যাকেটের কথাটা বলতেছে যে বিফোর রিচিং দ্য র্যাকেট 0.4 কেজি মিটার পার সেকেন্ড কি বলে মোমেন্টাম ছিল। এখন বলতেছে ইট রিবাউন্ডস হরাইজন্টালি ফ্রম দ্য টেনিস র্যাকেট উইথ আ মোমেন্টাম অফ মাইনাস এত। তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হয়েছে এটা বের করতে পারবো না, ফাইনাল মোমেন্টাম আর ইনিশিয়াল মোমেন্টামের মধ্যে ডিফারেন্সটাকে কি পেয়ে যাব, চেঞ্জ ইন মোমেন্টাম। আর এই চেঞ্জটা হয়েছে কতক্ষণ ধরে দেখো তো এসাস, এই টাইম থেকে শুরু হয়েছে আর এই টাইমে শেষ হয়েছে। তো 4 হলো ডিফারেন্স, কিন্তু এক্সেসটা কিসে, মিলি সেকেন্ডে, তাই না? তো তাহলে দ্য টাইম অফ ইম্প্যাক্ট অর যতক্ষণ ধরে মোমেন্টামটা চেঞ্জ হয়েছে কতক্ষণ, 4 মিলি সেকেন্ড, ঠিক আছে? তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম হলো mv মাইনাস mu আর ডিভাইডেড বাই টাইম ফর which the momentum was being changed or the force was being applied, যেটাই বলো। তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম টেকেন, এটা করলে কত আসে, -250 নিউটন। কিন্তু আমাদের এখানে জাস্ট কি চাইছে, ম্যাগনিটিউডটা। তো তাহলে কত আসবে, জাস্ট 250, বুঝছো? তো তাহলে কোশ্চেন নাম্বার 3 এর জন্য অ্যানসার হবে সি। এরপরে এই ডেরাইভেশনটা কি জিনিস, আচ্ছা এরপরে এই ডেরাইভেশনটা যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m could include the expression, কোন এক্সপ্রেশন? তো দেখো কাইনেটিক এনার্জির জায়গায় হাফ mv স্কয়ার আর মোমেন্টাম স্কয়ার ডিভাইডেড বাই 2m। তো এখন ম্যাসটাকে এই পাশে পাঠাই দিচ্ছে। তো তাহলে কি বলে, এখানে আমাদের যে হাফের যে 2টা ছিল নিচে, এই 2টাকে কি করা হয়েছে, ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তাহলে 2 কি হবে, কাটাকাটি চলে যাবে না? তো তাহলে কি থাকে, mv স্কয়ার ইজ ইকুয়াল টু মোমেন্টাম স্কয়ার ডিভাইডেড বাই m। তো তাহলে এখানে থেকে কোনটার সাথে মিলে, অপশন ডি এর সাথে। ওকে, কোশ্চেন নাম্বার 4 এটা গেল। কোশ্চেন নাম্বার 5 এ দেখে কি বলতেছে। কোশ্চেন নাম্বার 5টা হালকা একটু কাজ, কি কাজ করা লাগে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু কি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কয়ার, ঠিক আছে? তো এখন ডিসটেন্সটা বের করতে বলছে যে কত ডিসটেন্স দূরে ফিল্ড স্ট্রেংথ এত থাকবে। তো তাহলে তুমি কি জানো, কার জন্য বলে দিছে, কোন চার্জের জন্য, ফর এন ইলেকট্রন। তো ইলেকট্রনের চার্জ কত এটা আমরা জানি, তাই না? এসাস, তো চার্জ জানি, কে এর ভ্যালু জানি,
আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বলে দিছে। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কয়ার। তো রেডিয়াসটাকে বা ডিসটেন্সটাকে সাবজেক্ট করলে কি আসে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার কে কিউ বাই ই। তো এটা বসাই দিলে কি চলে আসবে, ডিসটেন্সটা চলে আসবে। বুঝছো? ওকে, এখন কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে, an uncharged capacitor is connected to a battery। সো তাহলে চার্জ ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেখতে কেমন হয় এসাস? একটু আগে আমরা বলছিলাম কি চার্জ আর ভোল্টেজের রিলেশনশিপ কেমন, দে আর হোয়াট, directly proportional। সো directly proportional গ্রাফ কোনটা, a straight line through the origin। বুঝা গেছে? তাহলে তার জন্য আমাদের 6 এর आंसर হবে a। ওকে, এখন কোশ্চেন নাম্বার 7। এই জিনিসটা তোমাদের কিন্তু রাদারফোর্ডস আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের সময় বলছিলাম যে ফার্স্টে আমাদের কি ডিসকভার হয়েছে। আগে কিন্তু ডাল্টনের সময় কি ভাবতাম, অ্যাটম হলো ইনডিভিজিবল, যে অ্যাটমকে কি করা যায় না, ডিভাইড করা যায় না। এরপরে যে থমসন কি বের করছে, ইলেকট্রন বের করছে। তো ইলেকট্রন ডিসকভার করার পরে সে কি করছে, প্লাম পুডিং মডেল সাজেস্ট করছে। এরপরে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট দিয়ে কি বের করছে, আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট দিয়ে কি প্রোটন নিউট্রন এসব বের করছে না। আমরা আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট দিয়ে কি বের করছি, জাস্ট বের করছি যে অ্যাটমের সেন্টারটা হলো কি পজিটিভলি চার্জ। তখন কিন্তু আমাদের নিউট্রন নামের যে কিছু আছে ওইটা কিন্তু তখনও ডিসকভার করা হয় না। নিউট্রনের ডিসকভারার কে, চ্যাডউইক। ঠিক আছে, ওইটা আরো 24 বছর পরে। তো প্রথমে ইলেকট্রন বের করা হয়েছে। তো এখন আমাদের এই এক্সপেরিমেন্ট থেকে ভ্যালিড কনক্লুশন গুলি কি কি, অ্যাটম ইজ মোস্টলি এমটি স্পেস, নিউক্লিয়াস হলো চার্জ, আর the nucleus must be very small compared to the atom। তো তাহলে ভ্যালিড কনক্লুশন না কোনটা, ভ্যালিড কনক্লুশন না হলো অপশন বি, বিকজ নিউট্রনস ওয়্যার ডিসকভার্ড মাচ লেটার। ওকে, ঠিক আছে। সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 7। এরপর কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে, কোশ্চেন নাম্বার 8 এর জন্য 50 টার্ন স্কয়ার কয়েল। তো তাহলে নাম্বার অফ টার্নস হলো 50, সাইডাল লেন্থ হলো 0.060 মিটার, is placed in a magnetic field of flux density 0.40 টেসলা। আচ্ছা, তো এখন the plane of the coil is at right angles to the direction of the magnetic field। তো এখন আমাদের কি ফ্লাক্স লিংকেজের ফর্মুলা চাইছে। তো ফ্লাক্স ইজ ইকুয়াল টু ফ্লাক্স ডেনসিটি ইনটু এরিয়া, আর ফ্লাক্স লিংকেজ মানে কি নাম্বার অফ টার্নসটা মাল্টিপ্লাই করা লাগবে, তাই না? তো তাহলে ফ্লাক্স লিংকেজটা কি, ফ্লাক্স লিংকেজ ইজ ইকুয়াল টু BAN। তো বি হলো এত, এরিয়া কি হবে, একটা স্কোয়ারের একটা সাইড জানো। তো তাহলে এরিয়া বের করতে পারবা না, এসা যে লেন্থ স্কোয়ার। তো তাহলে এই লেন্থের স্কোয়ার করলে এরিয়া হয়ে গেল। আর 50টা কি, 50 হলো নাম্বার অফ টার্নস। তো তাহলে এখানে থেকে কি পেয়ে গেলাম, দা ফ্লাক্স লিংকেজ। বুঝা গেছে? ঠান্ডা এখন আর ওয়েদার যে বাজে, সকালবেলা গরম লাগে, রাতের বেলা ঠান্ডা লাগে, তো এরকম শরীরের অবস্থা পুরো বাজে। ওকে, এখন এসআর এইখানের মধ্যে আমাদের কি আসবে, আচ্ছা এটাতে ফ্লেমিং সিলেকশন রুল ইউজ করা লাগে। দেখি কি বলতেছে, the diagram shows the path of an electron in a bubble chamber। তো একটা ইলেকট্রনের পাথ এরকম দেখানো। তো এখন বলতেছে কি যে which of the following can you deduce from the diagram। তো কি ডিডিউস করতে পারে ডায়াগ্রাম থেকে, জাস্ট বলে দিছে এটা একটা ইলেকট্রন, আর ইলেকট্রনটা কি করতেছে, ইলেকট্রনটা এরকম একটা স্পাইরালে মুভ করতেছে। এখন এটা কেমন টাইপের স্পাইরাল, ইলেকট্রনটা কোন ডিরেকশনে মুভ করলো, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ গেল না এসা। তো তাহলে ইলেকট্রনটা কোন দিকে রোটেট করছে, ক্লকওয়াইজ রোটেট করছে, এটা বলা যায় ডায়াগ্রাম দেখে। ঠিক আছে, ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ না, এটা বুঝলাম।
এখন ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করতেছে এটা বলার কি ওয়ে আছে? ম্যাগনেটিক ফিল্ডের এখানে আসলে ম্যাগনেটিক ফিল্ডটার ডিরেকশন বের করা যায়। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি আসবে? ইনটু দা পেজ আসবে। যে দেখো এই পার্টটা চিন্তা করো, এই পার্ট, এখানে ইলেকট্রনটা কোন দিকে যাচ্ছে? এসা টুয়ার্ডস লেফট নাকি? এই পার্টটা একটা জায়গা দেখাইতেছে, যে কোন একটা জায়গা কনসিডার করতে পারো তুমি। ইদার এই জায়গাটা, সরি, তুমি ইদার এই জায়গা নিতে পারো, এই জায়গা নিতে পারো, যে কোন একটা ইলেকট্রনের ফিক্সড ডিরেকশন নিব। তো এই জায়গাটার মধ্যে ইলেকট্রনটা কোন দিকে যাচ্ছে? টুয়ার্ডস লেফট, তাই না? সো ইলেকট্রন যেই দিকে যাবে কারেন্টের ডিরেকশন কি হবে? তার উল্টাটা। সো তাহলে ইলেকট্রন যাচ্ছে লেফটে, মানে কারেন্টের ডিরেকশন কোন দিকে? টুয়ার্ডস রাইট। আচ্ছা, এখন ইলেকট্রনটা যে লেফটে যাচ্ছিল, এরপরে ইলেকট্রনটা কই গেছে? উপরে গেছে না? মানে ইলেকট্রনটার উপরে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে? উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো তাহলে ইলেকট্রনটা যাচ্ছিল লেফটে, ইলেকট্রন লেফটে যাওয়া মানে কারেন্ট রাইটে যাওয়া। তো কারেন্টের ডিরেকশন জানি কি? টুয়ার্ডস রাইট। আর ফোর্স কোন দিকে? উপরে এটা হলে ফোর্স নিচে কাজ করবে, ওটা কি হবে? তো তাহলে কারেন্ট হলো টুয়ার্ডস রাইট, ফোর্স হলো আপওয়ার্ড। তো তাহলে ম্যাগনেটিক ফিল্ড আসলে কোন দিকে? ইনটু দা পেজ নাকি আউট অফ দা পেজ? ইনটু দা পেজ। কিন্তু ওরা বলছে কি the magnetic field is coming out of the page। তো তাহলে কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা তারা কি দিছে? ভুল দিছে। বুঝা গেছে? তো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ইনফরমেশনটা ভুল। and the speed of the electron is increasing। no, আস্তে আস্তে স্পিডটা কি হইতেছে? কমতেছে। এর জন্য কি তার রেডিয়াসটা ছোট হয়ে আসতেছে, তাই না? এসা যে r is equal to কি mv by pq। সো তাহলে মোমেন্টাম যত ছোট হয় তত কি রেডিয়াসটা ছোট হয়। এর জন্যই তো প্রথমে স্পাইরালটা বড়, এরপরে আরেকটু ছোট, এরপরে আরেকটু ছোট, তো এইভাবে করে করে কমতেছে। বুঝতে পারছো? তো তাহলে স্পিড আসলে আস্তে আস্তে কি হইতেছে? কমতেছে। তো তাহলে কোন জিনিসটাই জাস্ট কনক্লুসিভলি বের করা যায় এই ডায়াগ্রামটা দেখে? ইলেকট্রন কোন দিকে মুভ করছে, ওইটা কোন দিকে মুভ করছে? ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে। বুঝা গেছে? তো তাহলে এটা হলো কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার হবে বি। Okay. Now, which one of the following quantities would the de Broglie equation be used to calculate? তো de Broglie wavelength এর ফর্মুলা কি? h by mv। তো এখন বলতেছে কি এস স্যার ভাই এবার কোন ক্লাসে? 7 এ। তো ওর ফ্রেন্ডরা তো কালকে একটা ফিজিক্স ইভেন্ট অ্যারেঞ্জ করছে, দেখছো? আসবে নাকি? আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে ডি ব্রগলি ওয়েভলেন্থের যে ইকুয়েশন, হ্যাঁ, তো এখন ডি ব্রগলি ওয়েভলেন্থ দিয়ে আমরা আসলে কি বের করি? এটা কি আমাদের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির যে ব্যাপারটা, এটা কানেক্ট করে না? যে ওয়েভ নেচারের জন্য ওয়েভলেন্থ আর পার্টিকেল নেচারের জন্য কি মোমেন্টাম অফ দা পার্টিকেল, তাই তো? তো এখন এখানের মধ্যে বলতেছে কি যে ডি ব্রগলি ইকুয়েশন দিয়ে আমাদের কোন জিনিসটা বের করব। ঠিক আছে, ডি ব্রগলির যে ইকুয়েশন আছে এটা দিয়ে আমরা কোন জিনিসটা বের করি? তো একটা পার্টিকেল যে মুভ করবে তখন তার কি আছে? একটা মোমেন্টাম আছে, তাই না? একটা পার্টিকেল যখন মুভমেন্টে থাকে তার কি থাকবে? একটা মোমেন্টাম থাকবে। এন্ড ইউজিং দ্যাট ভ্যালু অফ মোমেন্টাম আমরা কাজটা কি করি? এই মোমেন্টাম অফ দা পার্টিকেল, যে একটা পার্টিকেল মুভ করতেছে, যদি বেশি মোমেন্টামে মুভ করে তার ওয়েভলেন্থ কি হবে? কমে যাবে। আর যদি কম মোমেন্টামে মুভ করে তার ওয়েভলেন্থটা বেশি হবে। তো তাহলে এই মোমেন্টামের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয় কি ওয়েভলেন্থের ভ্যালুটা, যে ওয়েভলেন্থ অফ দা পার্টিকেল। তো ফার্স্টে আমাদের এখানের মধ্যে কি দেখো, এটা দিয়ে কি করা যায়? দা ওয়েভলেন্থ অফ আ মুভিং ইলেকট্রন, এই জিনিসটা বের করতে পারি। ওকে,
এখন বলতেছে দ্য ওয়েভলেন্থ অফ আ ফোটন অফ লাইট। এখন লাইট ফোটনের এনার্জি আসলে কি ডি ব্রগলি ওয়েভলেন্থের সাথে রিলেটেড? এটা কিন্তু না। লাইটের এনার্জি আসলে কার সাথে রিলেটেড? এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি, যে E is equal to hf or E is equal to hc by lambda। এরপরে আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যে বের করি, এটা কিন্তু আমরা ইউনিট 2 তে পড়ছিলাম এসাস, যে আমরা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ভার্সেস কি আঁকতাম, ফ্রিকোয়েন্সির গ্রাফ আঁকতাম, যে আমাদের কি আসতো ke max is equal to hf minus 5, এমন একটা ইকুয়েশন ছিল না? তো তাহলে y is equal to mx plus c, তো এখন y ইন্টারসেপ্ট আমাদের কি দেয়, ওয়ার্ক ফাংশন দেয়, দেন ফ্রিকোয়েন্সি x অ্যাক্সিস এ, y অ্যাক্সিস এ কাইনেটিক এনার্জি। তো তাহলে গ্রেডিয়েন্ট থেকে কি পাই, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট পাই। তো আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বের করার জন্য আসলে এই মেথড ইউজ করি। তো তাহলে দ্য ভ্যালু অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এটা বের করার জন্য আমরা ইউজ করি না। আর মোমেন্টাম অফ আ মুভিং পার্টিকেল, একটা মুভিং পার্টিকেলের মোমেন্টাম বের করার জন্য কি কি দরকার, আমাদের মাস বের করা দরকার, ভেলোসিটি বের করা দরকার, ঠিক আছে? তো এখন তাহলে এই ডি ব্রগলি ইকুয়েশনটা, যে h is equal to mv বাই কি হলো h বাই mv, তো এটা দিয়ে কি ক্যালকুলেট করি, ডি ব্রগলি ইকুয়েশন দিয়ে ওয়েভলেন্থ অফ আ মুভিং পার্টিকেল ক্যালকুলেট করি। তো এটা ওয়েভলেন্থ অফ আ মুভিং ইলেকট্রন হইতে পারে, ওয়েভলেন্থ অফ আ মুভিং প্রোটন হইতে পারে, যে কোনো চার্জ পার্টিকেল যে মুভ করতেছে, বা যে কোনো স্মল সাইজের পার্টিকেল যে নাকি মুভ করতেছে, তার ওয়েভলেন্থের ভ্যালু কত, ওয়েভলেন্থটা আমরা কি করি, ডি ব্রগলি ইকুয়েশন দিয়ে বের করি, ঠিক আছে? তো এর জন্য এটার নাম কি, ডি ব্রগলি ওয়েভলেন্থ। ওকে, আচ্ছা, এটা আজকে আমাদের ফাইনাল ইয়ার 2011 জ্যান। তো এখানে এটা করি, কি বলতেছে, the area under force versus time graph represents what, force into time করলে কি আসে, চেঞ্জ ইন মোমেন্টাম। তো তাহলে ফোর্স ভার্সেস টাইম গ্রাফের এরিয়া কি দিবে আমাদেরকে, স্যার চেঞ্জ ইন মোমেন্টাম অর ইম্পালস বলে যেটা, তাই না? তো তাহলে এইটা। দেন ফ্লাক্স লিংকেজের ইউনিট কি, একটু আগে আমরা দেখে আসছি, ওয়েবার। ওকে, সো এটা ডিরেক্টলি আমাদের ডেফিনেশন থেকে চলে আসে, তো এটা আলাদা করে অন্যগুলো দেওয়ার দরকার নেই। যে এটা রিজনিং কি দিব, এ কেন না, বিকজ এটা না, সি কেন, বিকজ এটা হলো ইউনিট। 2017 থেকে অ্যাকচুয়ালি মার্কসগুলো করা, ওই তো ওই রিজনিং দেওয়া শুরু করছে। ওকে, এখন দেখো মজার কোশ্চেনটা কি জিনিস, the electric field strength between two parallel plates is uniform, যে electric field strength হলো fixed। ওকে, এসা electric field strength হলো fixed। তো এখন বলতেছে কি, which graph shows how the potential difference V varies with distance d from the positive plate। এখন পজিটিভ প্লেটে পটেনশিয়ালটা কি সবচেয়ে হাই, তাই না? তো পজিটিভ প্লেটের এখানে পটেনশিয়াল হলো ম্যাক্সিমাম, এন্ড যত ডিসটেন্স বাড়বে পটেনশিয়াল ডিফারেন্স কি হবে, কমবে, ঠিক আছে? যে ডিসটেন্স যত বাড়তেছে, এখানে আমাদের খেয়াল করে এসা, যে আমাদের লেকচারের মধ্যে কি জিনিসটা ছিল, দেখাই এক মিনিট। কতগুলো নোট আনলে, 197টা। এটা ভাই একটু ইয়ে করি। আচ্ছা, এই জিনিসটা এমনি থাক, এখানে মধ্যে দেখো। ফার্স্ট অফ অল কাজটা কি, তোমার একটা টেস্ট চার্জ বাই ডিফল্ট অলওয়েজ কি, একটা টেস্ট চার্জ বাই ডিফল্ট অলওয়েজ পজিটিভলি চার্জ, তাই না? তো এখন এই টেস্ট চার্জটা কোথায় যাইতে চাবে, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাইতে চাবে। সো যত তুমি কি করবা,
এগেইনস্ট দ্য ফিল্ড কাজ করবা তত তোমার কি হয় পটেনশিয়াল বাড়ে নাকি কমে? এগেইনস্ট দ্য ফিল্ড কাজ করলে পরে পটেনশিয়াল বাড়ে। যা আমরা যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বাড়াই কিভাবে? বাই গেইনিং হাইট। যে গ্র্যাভিটি আমাদেরকে নিচে টানতে ট্রাই করতেছে, আমরা গ্র্যাভিটির এগেইনস্টে বা এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড কি করতেছি উপরে যাচ্ছি, তো তখন আমাদের কি হয় পটেনশিয়াল এনার্জি বাড়ে এমন বলি। তো তাহলে একটা পজিটিভলি চার্জ যে টেস্ট চার্জ, এই টেস্ট চার্জটা কোথায় যেতে চাবে? অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ টার্মিনাল, তাই না? তো যত পজিটিভ টার্মিনালের কাছে থাকবে তত তার কি পটেনশিয়াল বেশি, যত পজিটিভ টার্মিনাল থেকে দূরে যাবে তত তার কি হবে পটেনশিয়াল কমে যাবে। বুঝা গেছে? তো তাহলে ডিসটেন্স ফ্রম দ্য পজিটিভ টার্মিনাল যত বাড়বে তখন কি হবে? যত পজিটিভ টার্মিনাল থেকে দূরে যাবে তার পিডিটা কি হয়ে যাবে? এসাস কমে যাবে না? তো তাহলে পরে এই জিনিসটা যে the more it will move away from the positive terminal, the lesser will be the potential difference. বুঝছো? তো তাহলে পরে এই জিনিসটা যে এখানের মধ্যে electric field strength is equal to V by D, so V is equal to electric field strength into D. তো এখন তাহলে voltage on the y axis, D on the x axis, so তাহলে আমাদের gradient থেকে কি আসবে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আসবে। সো এই জিনিসটা দেখানো হয়েছে কেন? বি আর ডি এর মধ্যে কনফিউশন ছিল, যে ডি তেও তো দেখাইতেছে কি ডিসটেন্স বাড়লে ভোল্টেজ কমে, বি তেও কি দেখাইছে ডিসটেন্স বাড়লে ভোল্টেজ কমে। তো তাহলে বি কেন হলো ডি কেন হলো না অ্যানসার? বিকজ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কে কি বলে দিছে ইউনিফর্ম, মানে কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হলো কনস্ট্যান্ট। তো এখন গ্রেডিয়েন্ট যদি কনস্ট্যান্ট হয় তো তাহলে গ্রাফ দেখতে কি হয় একটা স্ট্রেট লাইন নাকি একটা কার্ভ? তো তাহলে একটা স্ট্রেট লাইন যেহেতু, তো এর জন্য অ্যানসারটা হয়েছে বি। বুঝা গেছে? ওকে, তাহলে এটার অ্যানসার হলো বি। এর সাথে একটা কুইজ খেলবা? হ্যাঁ, কালকে ও লেভেলস ক্লাসে আমার 500 টাকা গেছে গিয়ে কুইজ খেলতে যায়। ওদের প্রথম ব্যাচে একটা ভিডিও দেখে আসে নাই, তো এরপরে ওদের ক্লাস নেই নেই, তো পরের ব্যাচ তো ম্যাথ ক্লাস করে পর আসছে, ওদের তো কোনো দোষ নাই, ওরা তো কতজন দেখছে ভিডিও, বাট ব্যাচ তো দুইটা একসাথে আগানো লাগবে, এটা হলো 2 ব্যাচ থাকার ঝামেলা। বুঝছো? তো এরপর ওদের ব্যাচে তখন একটা কুইজ জিজ্ঞাসা করছিলাম, দাঁড়া এটা দিতেছে 1 মিনিট। ভাই আমার ছোট ভাই সার্টিফিকেটও বানাইছে, আমি এই মানাল স্যারের নাম সার্টিফিকেট। ওকে, সো এরপরে কোশ্চেন নাম্বার 4 কি বলতেছে? যে একটা হিটেড ফিলামেন্ট থেকে ইলেকট্রন রিলিজ করে। এই শুনলে আমি কোশ্চেন করি না, আমি থার্মোডাইনামিক এমিশন দিই। পড়ার দরকারই নেই, থার্মোডাইনামিক এমিশন। ওইটাই, এটা হলো থার্মোডাইনামিক এমিশন, যে হিট করে কোন একটা কিছুকে আয়নাইজ করা, তো ওই জিনিসটাকে আমরা কি বলি? থার্মোডাইনামিক এমিশন। এরপরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 5 এ দেখো কি বলতেছে, যে a particle of mass এত is moving with an angular velocity of 3 pi radian per second. So তাহলে mass জানি, angular velocity জানি, around a circle of radius এত, তো radius ও জানি, তো বলতেছে ফোর্স এর ভ্যালু কত? তো F equal to mv square by r, এখন v এর জায়গায় r ওমেগা দিয়ে সব ভ্যালু জানি, তো ওখানের মধ্যে বসায় দিয়ে চলে আসে। ওকে, তো এখন তোমার দুইটা অ্যানসার সেম, কি কি? সি আর ডি, যে 0.09 পাই স্কয়ার, কিন্তু আমাদের সেন্ট্রিপিটাল ফোর্সটা কোন দিকে কাজ করে? টুয়ার্ডস দা সার্কেল নাকি অ্যাওয়ে ফ্রম দা সার্কেল? টুয়ার্ডস দা সার্কেল কাজ করে, তো তাহলে এর জন্য অ্যানসারটা কি হইছে? সি। বুঝছো? এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে? The force on a proton at a point in an electric field is এত। সো ফোর্সের ভ্যালু জানি, আর বলে দিচ্ছে একটা প্রোটনের উপরে ফোর্স এক্সার্ট করা হইতেছে, তো তার মানে চার্জের ভ্যালুও জানি। তো ফোর্স জানি, চার্জ জানি, বের করতে বলছে কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা বের করলাম। তো এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কোন ডিরেকশনে কাজ করবে? ফোর্সের ডিরেকশনে। তো তাহলে 6 এর অ্যানসার হবে কি? ডি। বুঝা গেছে? এই ক্যালকুলেশন গুলি সোজা, এগুলি তেমন কোনো কঠিন কিছু না। এরপর কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? which one of the following might not apply in interaction between subatomic particle?
এইটা তো মাস্ট, চার্জ কনজার্ভ থাকতেই হবে, এনার্জি কনজার্ভ থাকতেই হবে, মোমেন্টাম কনজার্ভ থাকতেই হবে। তা এখন ম্যাটার কনজারভেশন বলতে আসলে কিছু নাই, বুঝছো? যেখানের মধ্যে জাস্ট ম্যাস কনজার্ভ থাকবে। জাস্ট ম্যাস বলতে টোটাল ম্যাস বিফোর এন্ড আফটার সেম নাই থাকতে পারে, ঠিক আছে? তো তাহলে পরে কোনটা মাইট নট অ্যাপ্লাই ইন পার্টিকেল ইন্টারঅ্যাকশন, এটা কি হবে? সি, বিকজ বাকি সবগুলা কি মাস্ট বিফোর এন্ড আফটার সেম থাকতেই হবে। ওকে, এরপরে এখন ওই পার্টিকেল ফিজিক্সের এই জিনিস, এটা একদম সোজা যে আ পায়ন কোড কনসিস্ট অফ কি, যে এখন এখানের মধ্যে আমাদের একটা পায়ন, এই জিনিসটা আগে একটা কাজ করা লাগতো আর কি, যে কয়েকটা মেজন আর কয়েকটা ব্যারিয়নের নাম মনে রাখা লাগতো। তো এই পায়নটা কি? পায়ন হলো একটা মেজন। তো একটা মেজনের কোয়ার্ক কম্বিনেশন কি হবে? একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক। তো একটা কোয়ার্ক আর অ্যান্টি কোয়ার্কের কম্বিনেশন কোনটায় আছে? জাস্ট এতে। আর বি হয় নাই বিকজ একটা কোয়ার্ক আর একটা দুইটাই নরমাল কোয়ার্ক দেখাইছে। আর সি আর ডি কেন হয় না? বিকজ সি আর ডি তে কি, এগুলো হলো ব্যারিয়ন, যে তিনটা কোয়ার্ক। তো তাহলে একমাত্র রাইট অ্যান্সার কোনটা? এ, যে একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্কের কম্বিনেশন। এরকম কোশ্চেন এখন আর তোমাদের দেওয়ার কথা না, বিকজ এখন তোমাদের এই পায়ন যে একটা মেজন, এই জিনিসটা মনে রাখার দরকার নাই, বুঝছো? বাট এমনিতে মনে থাকলে তো খারাপ কিছু না, ঠিক আছে? এরপরে এই যে ডেটা বুকলেট ইউজ করতে বলছে, দেখছিস? Data at the back of the examination paper can be used with the formula E is equal to C square M to calculate what? এটা দিয়ে কি করি? The energy produced when an electron and positron annihilate, annihilate করে সব ম্যাস কি হয়ে যাবে? এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো তাহলে ওইটা ক্যালকুলেট করি। ঠিক আছে, ইনিশিয়ালি তোমার যে প্রোটন আর কি বলে পজিট্রন আর ইলেকট্রন অপোজিট দিকে মুভ করতেছে। তো এখন তাদের ইনিশিয়াল যে ম্যাস গুলো ছিল সবই কি হয়ে যাবে? এনার্জিতে কনভার্ট হয়ে যাবে না? তো তাহলে দ্য ম্যাস দ্যাট ইজ ডিক্রিজিং, ওই ম্যাসটা কিসে কনভার্ট হচ্ছে? এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো তাহলে এটা the mass of coal that produces এত জুল when burnt। এখন কোল পুরাটা তুমি 1 কেজি কোল বার্ন করলে কত এনার্জি পাবা, এটা কিন্তু আমাদের ডেফিনেটলি বের করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? বিকজ কোলের কি থাকে, নিজের মধ্যে কিছু এনার্জি স্টোর করা থাকে। যে কোল কে বার্ন করলে যেমন এনার্জি পাই, অয়েল কে বার্ন করলে যেমন এনার্জি পাই, ওদেরকে আমরা কি বলি? ফসিল ফুয়েল বলি না? বিকজ তাদের নিজেদের মধ্যে কেমিক্যাল এনার্জি হিসেবে কি থাকে? এনার্জি স্টোর করা থাকে। ওইটাই, যে কতটুকু কোল বার্ন করলে কত এনার্জি পাবো, এটার জন্য আমাদের ইফেক্টিভ কতটুকু এনার্জি স্টোর করে এটা জানতে হয়, বুঝতে পারছো? এন্ড ফাইনালি কোশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে? পার্টিকেল এক্স এর কাইনেটিক এনার্জি আছে ই, আর মোমেন্টাম আছে এম পি। another particle y of the same mass, তো mass সেম, মোমেন্টাম কি ডাবল। তো মোমেন্টাম যদি ডাবল হয় তো তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? দেখো, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি? পি স্কোয়ার বাই 2m, নাকি? এসা, তো ম্যাস হলো কনস্ট্যান্ট, তো তাহলে কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের রিলেশন কেমন? কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোমেন্টাম স্কোয়ার। তো মোমেন্টাম যদি ডাবল হয়, কাইনেটিক এনার্জি কি হবে? ডাবলের স্কোয়ার হবে। তো তার মানে ডাবলের স্কোয়ার মানে কত? 4 টাইমস। বুঝা গেছে? ওকে, তো তাহলে এইটা ছিল আমাদের jan 2011। আচ্ছা, এখন তোমাদেরকে কুইজটা দিই, ঠিক আছে? ফেজাস, Thank you.
কুইজটা তো লাস্ট নার্সারিতে ওকে, তো এখন এই হলো 5টা দরজা, ঠিক আছে? এটা হলো 5টা ডোরওয়ে, একটা ডোরওয়ের পিছে প্রাইস আছে, ঠিক আছে? যে কোন একটা ডোরওয়ের পিছে প্রাইস আছে। কি কি দরজা? একটা গ্রিন কালারের ট্রায়াঙ্গেল, একটা গ্রিন কালারের স্কোয়ার, একটা সাদা কালারের সার্কেল, একটা কালো কালারের সার্কেল, আর একটা কালো কালারের ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এখন গেমের যে হোস্ট, হ্যাঁ, সে কি করছে? সে দুজন কন্টেস্টেন্টকে সামনে ডেকে নিয়ে আসছে। সে ওই দুটো কন্টেস্টেন্টের জন্য বায়াস, হ্যাঁ? তো একটা কন্টেস্টেন্ট এক্স আর একটা কন্টেস্টেন্ট ওয়াই। তো এখন এক্স কে, যে নাকি হোস্ট, সে তো জানে যে কার কি কোনটার পিছে প্রাইজ আছে, বুঝছো? তো এক্স কে কি বলে দিছে? কোন কালারের দরজার পিছে প্রাইসটা আছে তাকে কালারটা বলে দিছে, ঠিক আছে? তো তার মানে কি এক্স এর কাছে ইনফরমেশন আছে কি যে কোন কালারের দরজার পিছে প্রাইসটা আছে, ওইটা সে জানে। আর ওয়াই কে সে কি বলছে? কোন শেপের দরজার পিছে প্রাইসটা আছে এটা তাকে বলে দিছে, ঠিক আছে? তো এখন এক্স কে কালার বলে দিছে আর ওয়াই কে শেপ বলে দিছে। এখন বলার পরে তাদেরকে স্টেজের সামনে নিয়ে আসছে, যে স্টেজের পিছে তাদেরকে চুরি করে এই দুটো ইনফরমেশন বলে দিছে। এখন তাদেরকে এখন স্টেজের সামনে নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করতেছে, দুইজনকে একই সাথে জিজ্ঞাসা করছে যে তোমরা কি জানো যে কোন দরজার পিছে প্রাইসটা আছে? দুজনের একজনে অ্যান্সার দেয় না, সাইলেন্স, ঠিক আছে? একটু পরে সে আবার জিজ্ঞাসা করতেছে যে এখন জানো কোন দরজার পিছে প্রাইসটা আছে? এখনো কোনো অ্যান্সার দেয় না। এরপরে আবার কয়েক সেকেন্ড ওয়েট করার পর আবার কোয়েশ্চেন করছে যে এখন জানো? তো দুইজন একই সাথে বলে যে ইয়েস, ঠিক আছে? তো এখন যেই দুইজনকে এক্স এন্ড ওয়াই, ওরা দুইজন ম্যাথমেটিক্যালি অনেক সাউন্ড, যে লজিক অনেক ভালো মতো বুঝে, তো এই দুইজনকে কি করছে? এই ইনফরমেশন গুলি দিছে। কি কি ইনফরমেশন? একজনকে কালার বলে দিছে, আরেকজনকে শেপ বলে দিছে। তো দুইজনকে একই সাথে জিজ্ঞাসা করছে অ্যান্সার জানো? অ্যান্সার বলে নাই। আবার জিজ্ঞাসা করছে অ্যান্সার জানো? অ্যান্সার বলে নাই। আবার জিজ্ঞাসা করছে জানে নাকি? তখন বলে যে জানে। তো তাহলে কোন দরজার পিছে প্রাইসটা আছে? এটা হলো কুইজ, নার্সারিতে করা কুইজ। তো এখন বলো যে কোন দরজার পিছে প্রাইসটা আছে এন্ড লজিকটা কি? গেস করলে তো হবে না, কোন দরজার পিছে আছে এটা বলা লাগবে। ওই যে মাঝখানে সাদা গোল হয় নাই, তুমি বাদ। চাকরি কালারটা না আমি জানি ভাই, তাই আমি কয়েছি এটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময় জিজ্ঞাসা করতে, বুঝছো? তো এটা মাথায় মাথায় যে করতে পারে তার মাথা মনে করে যে এরকম জিনিস আছে আর কি। এটা পরশুদিন রাস্তায় যাইতে যাইতে একবার সলভ করছিলাম, মজা লাগছে অনেক, অনেক দিন পরে একটু ব্রেক খাটায়। হ্যাঁ, এটা তোমার হিন্ট গুলো এগুলা। আচ্ছা, তোমাদেরকে প্রথম সাইলেন্সের অ্যান্সারটা বলি, ঠিক আছে? যে প্রথমবার যখন নাকি জিজ্ঞাসা করছে অ্যান্সার জানো, একজন অ্যান্সার দেন, তো তার মানেটা কি? যদি কালারটা, এক্স কে যদি কালারটা বলে থাকতো হোয়াইট, তো তাহলে এক্স কি প্রথমবারই অ্যান্সার দিয়ে দিত না? দেখুন হোয়াইট কালারটা একটাই আছে নাকি? যে হোয়াইট যদি বলে দিত এক্স কে কালার, তো এক্স তো প্রথমে অ্যান্সার বলে দিত যে দা হোয়াইট সার্কেল, কিন্তু এক্স অ্যান্সার দেয় না।
ওয়াই তো এটা খেয়াল করছে আর এক্স কিছু বলে না কেন, তো তার মানে কালারটা কি না, হোয়াইট না। তো এক্স ওয়াই কি করলো, সাদা ট্রায়াঙ্গেলটা কি বলে সাদা সার্কেলটাকে বাদ দিয়ে দিল। আর ওয়াই এর কাছে কি ইনফরমেশন আছে, সেই তার ইনফরমেশন আছে। এখন দেখো তোমার ইয়েটা কি বলে স্কোয়ার কয়টা আছে, একটা স্কোয়ার আছে। তো শেপ যদি ওয়াই কে বলা হইতো শেপটা হলো একটা স্কোয়ার, তো ওয়াই কি করতো, প্রথমবারে অ্যান্সার দিয়ে দিতে পারতো না। তো ওয়াই যেহেতু অ্যান্সার দেয় না, তো এক্স কি বুঝে গেছে যে শেপটা স্কোয়ার না। তো এটাও বাদ। তো এটা হলো প্রথম সাইলেন্স থেকে, যে ওয়াই যেহেতু কোনো অ্যান্সার দেয় নাই, তো এক্স বুঝছে যে দ্য শেপ ইজ নট আ স্কোয়ার। আর এক্স যেহেতু কোনো অ্যান্সার দেয় নাই, তো তাহলে ওয়াই বুঝছে কি, দ্য কালার ইজ নট হোয়াইট। তো তাহলে এই দুইটা ক্রস আউট হয়ে গেল। তো বাকি আছে এই তিনটা। এর পরের সাইলেন্স থেকে আরেকটা জিনিস বুঝবে, এন্ড ফাইনালি দুইজনের কাছে একটা অপশনে বাকি থাকবে, তো তখন বলবে যে হ্যাঁ অ্যান্সার জানি। বুঝতে পারছো এসব লজিকটা? কি হবে কোনটা, গ্রিন পিরামিড। তো তাহলে তো ব্ল্যাক অ্যান্সার বের হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্সারটা কি আছে, ব্ল্যাক ট্রায়াঙ্গেল। কেন দেখো, প্রথমবারে তো দুইজনের সাইলেন্স থেকে দুইজন দুইটা জিনিস বুঝলো। এখন তুমি নিজে লজিক্যালি চিন্তা করো, এক্স এর কাছে তো কালারের ইনফরমেশন আছে না। এক্স কে যদি বলে দিত গ্রিন কালার, সে তো প্রথম সাইলেন্স থেকে তো স্কোয়ারটাকে বাদই দিয়ে দিচ্ছে। তো তাহলে গ্রিন কালারের শেপ আর গ্রিন কালারের অপশন বাকি আছে কয়টা। সো সেকেন্ড কোশ্চেনের সময় তখন কি এক্স অ্যান্সার দিয়ে দিতে পারতো না? বুঝতেছো কি বললাম, যে এই দুইটা তো বাদ, এই দুইটা দনজন প্রথম সাইলেন্স থেকে বুঝে গেছে। তো এখন কালারের ইনফরমেশন যেহেতু এক্স এর কাছে আছে, গ্রিন কালার বাকি আছে একটা, তো তাহলে সেকেন্ড বার যখন নাকি কোশ্চেন করছে, তো তখন কি করতে হয়, এক্স অ্যান্সার দিয়ে দিতে পারতো। বাট এক্স যেহেতু অ্যান্সার দেয় নাই, তো এর থেকে ওয়াই কি বুঝে গেছে, গ্রিন ট্রায়াঙ্গেলটা হবে না। আর ওয়াই এর কাছে কিসের ইনফরমেশন আছে, শেপের ইনফরমেশন আছে। তো এখন যদি শেপটা বলে থাকতো সার্কেল, সার্কেল বাকি আছে কয়টা, একটা। তো তাহলে তখন কি করতো, ওয়াই অ্যান্সার দিয়ে দিত। কিন্তু ওয়াই যেহেতু অ্যান্সার দেয় নাই, তো তার মানে এটা হবে না। তো দুইটা সাইলেন্সে দুইটা দুইটা করে অপশন বাদ করার পর ফাইনালি দোনোজনে বুঝে গেছে যে একটাই অপশন বাকি, কোনটা, ব্ল্যাক ট্রায়াঙ্গেল। বুঝতে পারছো? মজার না কুইজ? কালকে আইজিসিএস এর বাচ্চা পাচ্ছে, বুঝো, তা লজিক সহ লিখছে। এগুলো সৌদি আরব থেকে আসে, কতগুলি অনেক ভালো ভালো বেস নিয়ে আসে, যে ওরা সৌদি থেকে না, ওখানে ট্যাক্স অনেক বাড়ায় দিচ্ছে তো। এর জন্য পড়তে এখানে চলে আসে, এরপর আবার চলে যায়। ওকে, এখন আমরা ক্লাস এখানে শেষ করি।